মেজবান তালুকদার নওয়াফকে ইশারায় কাছে ডাকলো। মুখে অক্সিজেন মাস্ক, ঠিকমতো কথা বলতে পারছেন না, জড়িয়ে আছে, চোখ দুটি ভেজা। নওয়াফ তার কাছে গেল, মুখটা তার গম্ভীর। ভেতরে কি চলছে বোঝার উপায় নেই। ওনাকে মেজবান তালুকদার হাতের ইশারায় বসতে বললেন। নওয়াফ টুল টেনে বসল। মেজবান তালুকদার ছো মেরে নওয়াফের হাত দুটো টেনে নিজের গালের উপর রাখলো। মেজবান তালুকদারের পাগলামি দেখে নওয়াফ অবাক হলো, তবে সে বাধা দিল না। মেজবান তালুকদারের কাছে বড়ই ভালো লাগলো নিজের ছেলের হাত, যেখানে তিনি ভালোবাসা খুঁজে পান। এ যেন আপন রক্তের টান। হঠাৎ তিনি শরীর কাঁপিয়ে কেঁদে দিলেন। অক্সিজেন মাস্ক মুখের সামনে থেকে সরিয়ে বললেন, তুমি আমার উপরে রেগে আছো আব্বু? আমি তোমাদেরকে ছেলেবেলার থেকে একবারও বুকে টেনে নিইনি, আদর করিনি। আজ একবার আসবে আমার বুকে, আমি আদর করব, প্রমিস। নওয়াফের দৃষ্টিজোড়া ছলছল করে উঠল। গাটা এত ভারী আর ওজন ওজন লাগছে, যেন হাজারটা চাপ গলার মধ্যে এসে বসে আছে। সে শ্বাস করতে পারছে না। ছলছল দৃষ্টিজোড়া এড়াতে শশব্যস্ত। সেই মুখ ঘুরিয়ে নিল। ওনার চোখ দুটি জলে চিকচিক করছে, মুখে গভীর অভিমান লুকোনো। মেজবান তালুকদার বুঝলেন ছেলেটা তার ভীষণ অভিমান করেছে। তিনি নওয়াফের হাতে দুটো উপর চুমু খান, গভীর চুমু। তোমার অভিমান করা যায় আব্বু। সবার সাথে আমি যা ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য। তোমার মাকে বললাম, ফাতিহা আমাকে আজ একটু বুকে টেনে নেবে, আমার না বড্ড কষ্ট হচ্ছে। তোমার আম্মু কাঁদতে কাঁদতে কেবিন থেকে বের হয়ে গেল। সবাই অভিমান করছে, নোভা ব্যালকনিতে বসে খাচ্ছে, আমার কাছে ডাকলে আসছে না। তোমরা আজ বুঝি সবাই আমাকে পর করে দিচ্ছ, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখছ। সবচেয়ে বেশি অপরাধী তো আমি তোমার বইয়ের কাছে। মেয়েটাকে আমি সেদিন যা নয় তাই বলেছি। নিজের অহংকারে মেয়েটাকে কটু কথা শোনাতেও পিছপা হয়নি। রক্ষিতা পর্যন্ত বলতে আর বাদ রাখিনি। তার অভিশাপ লেগেছে, ওর চোখের প্রতি নীরব অশ্রুর অভিশাপ লেগেছে। বলে তিনি হু হু করে কেঁদে দিলেন। নফ কাঁদছে, তবে নিঃশব্দে, শব্দহীন। মেজবান তালুকদার নাক টেনে পুনরায় বলেন, মেয়েটা ভালো ছিল, ভদ্র ছিল। সেদিন আমাকে আমার কথার পারিপার্শ্বিক একটা কথাও শোনায়নি, কেবল চোখের জল ফেলেছিল। এই চোখের জল আজ আমার অহংকার দুলের সাথে মিশিয়ে দিয়েছে। দেখ, কেউ নেই আজ আমার পাশে। এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি একটা ভালোবাসার মানুষে শেষ বয়সে শেষ সময় পাশে না থাকে? নফ জবাব দেয় না। তার মুখটা অন্যদিকে ঘোরানো। মেজবান তালুকদারকে আজ কথা বলার যেন সুযোগ দিচ্ছে সে। মেজবান তালুকদার আবার বলেন, আমি তোমার স্ত্রীর সম্মান নষ্ট করতে কোনো লোক পাঠাইনি, তোমার শ্বশুরকে মারতেও কোনো লোক পাঠায়নি, তোমার বউকে সম্মানহানি করতে ওই ছেলেটাকে রুমে ঢুকায়নি। এসব জাহিদ করেছে। নফ গম্ভীর মুখটাতে বলে, জানি। জানো তুমি? ওনার চোখে মুখে প্রবল বিস্ময়। তবে নফ মেজবান তালুকদারের প্রশ্নের পাল্টা জবাব দিল না, মুখটা গম্ভীর করে রাখলো। মেজবান তালুকদার বলেন, তবে এসবের মধ্যে একটা সত্য কথা কি জানো? আমি সব জানতাম। নফ সেকেন্ডের ভেতরে তড়াক করে মেজবান তালুকদারের দিকে দৃষ্টি জোরে ঘুরিয়ে আনে। তার ধূসর মণিজোড়া শক্ত দৃষ্টি দুটো সূচের মতন শৌচালো। ওই চোখে চোখ পড়লেই যেন বুকে ধারালো সূচ গেঁথে যাবে। আর ছেলের অমন শক্ত চোখে দেখে মেজবান তালুকদার দমলেন না, বলতে থাকলেন, ওরা যখন তোমার স্ত্রীর বদনাম করতে লতিফ নামের ছেলেটাকে ষড়যন্ত্র করে তোমার বইয়ের রুমে ঢুকাইছিল, তারপর যখন ঝড় বৃষ্টির রাতে ওরা তোমার স্ত্রী তোমার শ্বশুরের উপরে হামলা করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, আমি তখন সবই জানতাম, কিন্তু ওদের বাধা দিতে পারিনি, কারণ আমাকে কাপুরুষ বরণ করে নিতে হয়েছিল। সব জেনেও আমি সেদিন নিষ্ঠুর ছিলাম। আমার কারণে সেদিন দুটো প্রাণ হারাতে বসেছিল।
বলে তিনি আবারও কাঁদেন। মেজবান তালুকদারের কথা শুনে নওয়াফের শক্ত চোয়াল আরও শক্ত হয়ে গেল। শশব্যস্ত সে মেজবান তালুকদারের দিকে রক্তচক্ষু বের করে চাইল। তখন নিজের ছেলের অমন হিংস্র রূপ দেখে ভয় না করলেও মেজবান তালুকদার এখন ভীষণ ভয় করছে। যা হিংস্র উন্মাদ অঘটন একটা ঘটিয়েই ছাড়বে। তার ভাই জাহিদ তো কতটা বছর যাবৎ নিখোঁজ। নিশ্চয়ই এইসবের পেছনে ছেলের হাত আছে, অথচ সবাই জানে সে বিদেশে। মেজবান তালুকদার কাঁপা কাঁপা অধরে নওয়াফকে জিজ্ঞেস করলো, জাহিদ কোথায়? নওয়াফ মেজবান তালুকদারের মুখের সামনে টুল নিয়ে এগিয়ে বসল। মুখ তার শান্ত ও জলদ গম্ভীর। মেজবান তালুকদার ছেলের গম্ভীরতা দেখে শুকনো একটা ঢোক গিললেন। ভেতরে ভেতরে কি পাকাচ্ছে কে জানে। মনে মনে প্রস্তুতি নিয়ে নিলেন ভয়ঙ্কর কিছু শোনার। তখনই শুনতে পেলেন, মেরে দিয়েছি। মেজবান তালুকদার চমকান। হঠাৎ তার বুক জুড়ে গুলি ছোড়ার ন্যায় ধুম করে আঘাত হানল। ব্যথার আঘাত, সঙ্গে সঙ্গে তার বুক দিয়ে শ্বাসকষ্ট শুরু হলো। মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট, দম বন্ধ হওয়ার মতন শ্বাসকষ্ট। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তার বুকের ওপর অক্সিজেন মাস্কটা রেখেছিলেন, সেটা মুখে তুলতে চাইবেন তার আগে নওয়াফ অক্সিজেন মাস্কটা খুলে নিচে ছুঁড়ে মারল। মেজবান তালুকদার অসহায় চোখে শ্বাস টানতে অবস্থায় ছেলেটার নিষ্ঠুর রূপটা দেখলেন। যন্ত্রণায় তিনি ছটফট করছেন, বুকটা চেপে ধরেন। শ্বাস টানের কারণে মুখ দিয়ে কথা বলতে পারছেন না। চোখ দুটি বড় বড় হয়ে আসে। চোখের ইশারায় তিনি নওয়াফের কাছে বারবার অক্সিজেন মাস্কটা চাইছেন, অথচ নওয়াফ তাকে দিচ্ছে না। কতটা নিষ্ঠুর, নির্দয়ের মতো তার ব্যবহার। সে মেজবান তালুকদারের চোখে চোখ রেখে শক্ত চিবুকে বলে, আমি তোমার মতন পাষণ্ডে আর স্বার্থপর বাবা কখনো হব না। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হব। সবাইকে দেখিয়ে দিব তোমার মতন পাষণ্ডের ছেলে হয়েও আমি একজন বেস্ট বাবা হয়েছি। মেজবান তালুকদার কাঁদলেন, আজ অনেক কাঁদলেন। অশ্রু দানাগুলি গালের ওপর দিয়ে লেপটে তটিনীর স্রোতের ন্যায় ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছিল। সেই সঙ্গে অক্সিজেনের অভাবে ছটফট করতে লাগলেন। ছেলের কথায় আর আচরণে তিনি মাত্রাতিরিক্ত কষ্টই পেলেন। ভেবেছিলেন ছেলেটা যতই ওপরে কঠিন ধাতুতে গড়া থাক, সে তো বাবার উপর অভিমান জমিয়ে রাখবে না। তাকে নিশ্চয়ই তার পুত্র ক্ষমা করে দিবে, বুকে টেনে নেবে। কিন্তু কে জানতো তিনি নিজেই ক্ষমার অযোগ্য। এত সহায় সম্পত্তি থাকতো তিনি আজ অসহায়। হসপিটালে বেজে চান চান হয়ে শুয়ে সামান্য একটু অক্সিজেনের অভাবে অসহনশীল যন্ত্রণায় কাতরাচ্ছেন। সন্তান হয়েও নওয়াফ নীরবে বসে বসে ওনার সেই কষ্ট যন্ত্রণা দেখছিল, সহ্য করছিল। একটু বুঝি মায়া হয়নি, করুণা হয়নি? হবে কিভাবে? বাবার সঙ্গে সেভাবে থেকেছে, থাকলে তো বুকে মায়া জন্মাবে। কোনো সাহায্য তো দূরের থাক। ছেলেটা এগিয়ে পর্যন্ত তাকে জিজ্ঞেসও করল না। আব্বু তোমার কোথায় কষ্ট হচ্ছে? ধীরে ধীরে মেজবান তালুকদারের দেহটা শান্ত হয়ে যাচ্ছিল, আগের থেকে ছটফট কমে যাচ্ছে। এর মধ্যে নোভা বারান্দা থেকে কেবিনে ফিরে এলো। এসে তার বাবার অমন অবস্থা দেখে তার সমগ্র গা অবসর দশা। সেই সঙ্গে অক্সিজেন মাস্কটা নিচে পড়া আর আর নওয়াফকে নির্ভীক হয়ে শক্ত চোখে মুখে তার বাবার পাশে বসে থাকতে দেখলো সে। এই যে তার বাবার কষ্ট হচ্ছে, ছটফট করছে, বারবার মুখটা এঁকে বেঁকে যাচ্ছে, অথচ তাতে নওয়াফকে একটু ব্যথিত কিংবা বিচলিত হতে দেখা গেল না। নোভার আর সহ্য হলো না। সে নিজেই শশব্যস্ত অক্সিজেন মাস্কটা কুড়িয়ে তার বাবার কাছে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নওয়াফ তাকে বাধা দিল। নোভার হাত থেকে অক্সিজেন মাস্কটা নিয়ে ছুঁড়ে মারল। নোভা অবাক হয়ে রইল। নওয়াফ তাকে আর কোনো সুযোগ না দিয়ে বেলকুনিতে টানতে টানতে নিয়ে বাইরে থেকে দরজাটা আটকে দিল। সেই দিকে দুবার নীরবে তাকিয়ে মেজবান তালুকদার ডেকে তুললেন। তার প্রাণ পাখিটা যায় যায় অবস্থা। ধীরে ধীরে তার দেহটা শান্ত অস্থির হয়ে যায়। দু চোখের কোল ঘেঁষে দু ফোঁটা নোনা পানি গড়ায়। চোখ দুটি তাকানো, যেন কিছু একটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন। আজ যেন সেই দিনের বলা পাখির কথাটি জলজান্ত সত্য প্রমাণিত হলো। দেখুন, আবার এমন যেন না হয় যে নিজের সন্তানের হাতে আপনার নিজেরই মৃত্যু হলো। কি নিদারুণভাবে কথাটা সুন্দর মতো মিলে গেল, তাই না?
শেষ বিদায়ের সময় একটা মানুষও তার পাশে ছিল না, এক ফোঁটা জলকে অবধি মুখে এগিয়ে দিল না। জীবনের তরিটা ঠিক এভাবেই থেমে গেল। নোভাকে নওয়াব বেলকনিতে নিয়ে বোঝাতে লাগলো। আপু স্টপ, স্টপ প্লিজ। তুমি যাকে ওই বেডে শুয়ে থাকতে দেখছো না, যন্ত্রণার ছটফট করছেন যিনি, তিনি আসলে তোমার আমার পিতা নন। একজন চতুষ্পদ জানোয়ার তিনি, যার ভিতরে বিবেক বলতে কিচ্ছু নেই। প্রথমে কাজল রেখা আন্টির জীবন, এরপরে আমি, তারপরে আমাদের জীবন, তারপরে আমাদের জীবন ধ্বংস করেছেন। সে একটা পশু, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে আমার বউকে রেপ করা হবে জানতো। আমার বউয়ের শরীরে পতিতার ট্যাগ লাগিয়ে সমগ্র গ্রামের সামনে অপমান করা হবে তাও জানতো, তবুও বাধা দেয়নি। অমন পশুর মতন পিতা আমার লাগবে না, যে কিনা নারী জাতিকে কোনো সম্মান করতে পারে না। সেদিন সে শুধু একজন নারীকেই না, দুনিয়ার সমগ্র নারীকে অপমানিত করেছে। তার ভিতরে তুমিও পড়ো আপু। অমন লোককে তুমি বাবা বলো না আপু, বলো না, পাপ হবে, পাপ। নোভা দেখলো তার হাত পা কাঁপছে। সে ধপ করে নিচে বসে পড়লো। এত কিছুর পর নোভা দেখলো তার হাত পা কাঁপছে। সে থপ করে নিচে বসে পড়লো। এত কিছু তার পিতা জানতো, তবুও সে সেদিন বাধা দেয়নি, কাউকে বলেনি। পাখির জায়গায় সে নিজেকে একবার কল্পনা করতে চাইল। সঙ্গে সঙ্গে শরীর ফুলে তার লোম দাঁড়িয়ে গেল। নওয়াব নোভার সামনে ছলছল নয়নে বসে পড়লো। নোভার পাশাপাশি ইট বালুর দেয়ালে মাথা হিলিয়ে বসে বলে, তোমার সামান্য এসব কথা শুনেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আর যার সাথে ঘটনা ঘটেছে তার অবস্থা একবার চিন্তা করে দেখো আপু। সে কিভাবে সেদিন লড়াই করে বেঁচেছিল। তিনটে মোটা মোটা ষাঁড় গরু ছিল, যারা আমার প্রাণে হাত বসাতে চেয়েছিল, ওর পবিত্র দেহটা নোংরা করতে চেয়েছিল। ওই মুহূর্তটা কতটা নরক যন্ত্রণাময় ছিল আমি ভাবতে পারছি না। যতবার মনে পড়ে আমি পাগল হয়ে যাই, হিংস্র পশু হয়ে যাই। ইচ্ছে করে শয়তানগুলির টুকরো টুকরো দেহগুলি আবার জীবিত করে টুকরো টুকরো করে ফেলি, যেন এক একটা করে লোকে টুকরোগুলি গুনে কুলিয়ে উঠতেও না পারে। নোভা নাক টেনে বলে, পাখির সঙ্গে অনেক অন্যায় হয়েছে। মেয়েটাকে আমি কত ভুল বুঝেছিলাম। আজ মেয়েটা এমনিতেই কঠোর হয়নি নওয়াব, ওর কঠোর হওয়া জায়েজ। এখন চল দেখে আসি ওটা আছে না গেছে। নওয়াব জবাবে বেশ ঠান্ডা গলায় বলে। নেই। কি ঠান্ডা গলার কঠোর স্বীকারোক্তি তার! নোভা চমকে উঠল। কতটা স্বাভাবিক ভাবেই বলছে নেই। তার মুখটা মলিন হয়ে গেল। তারা দুজনে কেবিনে ঢুকে দেখে সত্যি সত্যি মেজবান তালুকদার আর নেই। তার দেহটা পড়ে আছে, নিঃশ্বাসটা থেমে গেছে। নোভা তবুও কাঁদল। নারী জাতি তো, কোমর হৃদয় তাদের। হাজারো হোক লোকটা তার বাবা। সে কাঁদতে কাঁদতে অক্সিজেন মাস্কটা তার বাবার মুখে পরিয়ে দিল, যাতে মনে হয় খুব স্বাভাবিক মৃত্যু ছিল, যাতে সন্দেহের পিচ নওয়াফের উপরে গিয়ে না পড়ে। তারপরে ওর বাবার চোখ দুটি দিয়ে হাত দিয়ে বন্ধ করে দিল, একটি সাদা চাদর দিয়ে মুখটা ঢেকে দিল। গাড়ির ধাক্কায় ওনার সম্বিত ফিল রমিজ ডাকল। ভাই, আমরা চাঁদপুর পর্যন্ত পৌঁছে গিয়েছি। তিনি আর রমিজ গাড়ি থেকে নামেন, একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু নাস্তা করে নেন, ফের গাড়িতে উঠে বসেন। আবারও হারায় ওই দিনটায়, যেদিন মেজবান তালুকদারের মৃত্যুর খবরটা সকলে স্বাভাবিকভাবে নিয়েছিল, কারণ তিনি বিছানায় কিছুদিন পড়েছিলেন। তাই সেক্ষেত্রে মৃত্যুটা স্বাভাবিকই ধরা হলো। এরই মধ্যে ফাতিহা নূর একবার রুমে এসে বসে নওয়াফকে প্রশ্ন করল। তোমার বাবাকে তুমি হত্যা করেছো না? নওয়াফ অবাক হয়ে তাকিয়ে রইল তার আম্মির দিকে। ফাতিহা নূর হাসে। জীবনের সবচেয়ে ভালো একটা কাজ করেছো, অথচ এই কাজটা তোমার আরো আগে করা উচিত ছিল, তাহলে এতগুলো তাজা তাজা প্রাণ ঝরে যেত না। সেদিন সেই কথাই নওয়াফের দাদু লতিফা বেগম কান পেতে শুনেছিলেন। তারপরে তিনি নওয়াফের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তবে প্রমাণ ছাড়া মুখের কথা জোরে কতক্ষণ টিকে থাকা যায়, তেমনি প্রমাণ না থাকা আজ তিনি মুক্ত স্বাধীন হয়ে ঘুরছেন। ভাই, আমরা ঢাকা পৌঁছে গিয়েছি। রমিজে ডাকে দ্বিতীয়বারের মতন ওনার ভাবনা চ্যুত হয়। ঘড়ির কাঁটায় তখন রাত 3টে বাজে। রাতে নওয়াফ আর রমিজ নওয়াবদের পুরনো বাড়িটাতে
আগে তারা ঢাকায় থাকতে এই বাড়িতে থাকতো। সকালের দিকে তিনি পাখির শোরুমে যান। এটা বেশ কিছুদিন আগেই দেওয়া হয়েছিল। তিনি গিয়ে শোরুমের স্টাফদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তোমাদের ম্যাডাম কোথায়? একজন ছেলে বলল, ম্যাডাম কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, সন্ধ্যায় আবার তিনি গ্রামে ফিরবেন রাতের লঞ্চে। তিনি আর শোরুমে দাঁড়িয়ে থাকলেন না, পাখি যে হোটেলে উঠেছে ঠিকানা নিয়ে ওখানে গেলেন। মেয়েটা সন্ধ্যার দিকে বের হলো। তখন পিন করে কয়েক মুঠো বৃষ্টি নামছে। তিনি একটা রেনকোট পরে নিলেন। পাখি ছাতা হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার চরণে বেশ তাড়া। তিনি ওর পিছু পিছু যান। পাখি হঠাৎ দুম করে পিছু খুললো, দেখলো লোকটা তার পিছু পিছু আসছে। সে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার সামনের দিকে হেঁটে গেল। চোখ পাখি পড়ল। কি চাই? একখান চুমু খেতে চাই। কি? বলে পাখি মৃগ চোখ দুটো বড় বড় করে ফেল। আশপাশ সতর্ক চোখে এক পল তাকে বল, আপনি না মাত্র জেল থেকে ফিরেছেন? জেল থেকে ফিরেছি বলে কি বউকে চুমু খেতে পারবো না? এটা কেমন কথা? আসামিদের কি সৃষ্টিকর্তা ঠোঁট দেননি? দিয়েছে তো, তাহলে চুমু খাবো না কেন বলুন? অ্যাডভোকেট ম্যাডাম, আসামিদেরও চুমু খাওয়ার অধিকার আছে। আপনি কি পাগল? আজ নতুন জানেন নাকি? আচ্ছা, আপনার কি কমন সেন্স নেই? থাকবে না কেন, সবই আছে। তাহলে এত অপমান অবহেলা করার পরেও কিভাবে আমার পিছু পিছু ঘোরেন? তুই আমার জায়গায় থাকলে এই কাজটাই করতিস। পাখি ফস করে দম ছাড়ল। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি আমার পিছু ছাড়েন। আপনার সঙ্গে সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। আপনি অন্য পথ মাপেন। 1000বার আমার পেছনে ঘুরলেও আর কোনো ভালো হবে না, আর কোনো লাভ হবে না। আর ছ্যাঁচড়ামি করেন না, দৃষ্টিকটু লাগে। তিনি নতচিবুকে হাসেন। সেই হাসি পাখির কাছে পাংশুটে ঠেকল। বৃষ্টি বাড়লো। সেই বৃষ্টির পানি ওনার গাল গড়িয়ে পড়ে যাচ্ছিল। সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে 2-4টে গাড়ি চলতে দেখা গেল। বৃষ্টিতে কয়েকজন পথিক আবার কাক ভেজা। তিনি তার দিকে এক পল চেয়ে বললেন, আমাকে এত অপমান করিস, অবহেলা করিস, তবু আমি ছ্যাঁচড়ামি করি? কারণ বউয়ের সঙ্গে ছ্যাঁচড়ামি না করলে আর কার সঙ্গে ছ্যাঁচড়ামি করবো বল? সব পুরুষই তার প্রিয় নারীটির কাছে ছ্যাঁচড়া, হয়তো কম আর বেশি তোকে ভালোবেসেই আমি ছ্যাঁচড়া হয়েছি বউ। এছাড়া আগে ছ্যাঁচড়া ছিলাম না। বলে তিনি থামেন, বুক থেকে টেনে মুখ ভর্তি শ্বাস ছাড়েন। তারপর বলেন, আমি ক্লান্ত বউ, অনেক ক্লান্ত। এখন আর চলতে পারছি না, পা ভেঙে আসে, অসার লাগে। তোর বিরহ বিচ্ছেদের কাছে হেরে যাচ্ছি। তো পিছু পিছু ঘুরছি, রাগ অভিমান ভাঙানোর পর চেষ্টা করেছি, তবুও সফল হতে পারছি না। তোর মন পাচ্ছি না। আমি বুঝে গেছি আমি তোর মন থেকে চিরতরে উঠে গেছি রে বউ, উঠে গেছি। আমার সরল বউটার সরল নেই, সে কঠোর হয়ে গেছে। তার সারল্য মন চাপা দেওয়া দেওয়ালের আড়ালে হারিয়ে গেছে। অর্থাৎ এখন যতই আর তাকে বোঝাই না কেন, সে বুঝবে না। বলে তিনি মুখ হা করে শ্বাস নিলেন। চোখ দুটি জ্বলছে, জলে চিকচিক করছে। কিছুক্ষণ নীরব প্রাণ, নীরবতার প্রাচীর ভেঙে আবার বলেন, তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তোকে আর বিরক্ত করব না। রোজ রোজ ভিখারিনীর মতন ঘুরে ঘুরে যেই পাশায় এনে মনে জায়গা পেলাম না, আর পাবো না। নিজের মতন চলতে পারিস তুই। দিয়ে দিলাম তোকে মুক্তি, স্বাধীনতা। যাকে 1000বার বুঝিয়েও বোঝানো যায় না, তাকে অবুঝি ছেড়ে দিতে হয়। শুনছিস পাশেই নি? আর নওয়াব তালুকদার তোকে বিরক্ত করবে না, তোর পিছু নিবে না। তোকে মুক্ত আকাশে ঘুরতে দিলাম। তুই মুক্ত পাখি। হ্যাঁ মুক্ত, সত্যি মুক্ত। তবে একটা কথা মনে রাখিস, আমি মরে গেলে তুই কাঁদিস না, ফিরেও তাকাস না, আমার লাশটা দেখিস না, মন খারাপ করিস না, এক ফোঁটা চোখের জলও ফেলিস না। থাকতেই যাকে বুঝলি না, মরে গেলে তার জন্য অশ্রু ছড়িয়ে আর কি করবি? বিদায় বউ, ভালো থাক। কথাগুলি বলতে বলতে তিনি চোখের কোলের পানিটুকু মুছলেন। তার অভিমানিনী মন আর চোখ ভর্তি জল নিয়ে পিছু থেকে মেইন রোডে সোজা নেমে পড়েন। পাখি থম মেরে দাঁড়িয়ে রইল। তার বুকটা হঠাৎ ঝিমঝিম করে কাঁপল। মোচড় দিয়ে উঠল। সত্যি কি সে একটু বেশি কঠোর হয়ে যাচ্ছে? নতুবা লোকটা তাকে কঠোর কেন বলল? কিন্তু সে তো এত কঠোর ছিল না, কেন হলো? তার মধ্যেও ভালোবাসা ছিল, সরলতা ছিল, তবুও তাকে কেন কঠোরতা গ্রহণ করতে হলো? এর জবাব নেই কোনো জবাব। মনকে সে প্রশ্ন করল, এখন আবার কি করা উচিত?
মন বলল, যে তুমি ফিরিয়ে দিবে জেনেও তোমার পিছু ঘুরে তোমায় পাগলের মতন চায়, যে তোমাকে শুধু নয় গোটা তুমি টাকিয়ে চায়, তাকে অবহেলা করা উচিত নয়। তাকে সময় থাকতে আঁকড়ে ধরো, তার আলিঙ্গন গ্রহণ করো। সে একবার পিছু খুলল, দেখলো লোকটা মেইন রোড দিয়ে উন্মাদনে বৃষ্টিতে ভিজে হেঁটে যাচ্ছে। আশপাশে কোনো নজর নেই, যেন তিনি কোনো এক অবাস্তব ভাবনায় ব্যস্ত। রাস্তায় বেশি একটা গাড়ি নেই। হঠাৎ একটা মাইক্রোবাস শাসা করে ছুটে এসে ওনাকে ধাক্কা মেরে দিল। তিনি রাস্তার পাশে গিয়ে মুখ থুবড়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ওনার গাল ফেটে মুখ দিয়ে রক্তে বেরিয়ে এলো। পাখি হাতকে উঠে তরতর করে তার সমগ্র শরীর কাঁপে। পা দুটি ওখানেই হিম হয়ে রইল। পাখি চোখ দুটি কেমন নিষ্প্রাণ, মুখটা চিনচিন করে উঠছে। কোনো এক মায়া তাকে ওনার দিকে টানছে, দৌড়িয়ে যেতে আহ্বান করছে। মাইক্রোবাসটি পিছু করে আবারও ওনার দিকে ফিরে আসে, এরপরে থেমে যায়। গাড়ির দরজা খুলে 5 থেকে 6 জন তাগড়া জোয়ান ছেলে মেইন রোডে নেমে আসলো। সবার হাতে একটা করে হকস্টিক। আচমকা তারা নওয়াফকে কোনো সুযোগ না দিয়ে হকস্টিক দিয়ে মারতে শুরু করে দিল। হঠাৎ আক্রমণে তিনি নিজেও কিছুটা ফরকান। চৈতন্য ফিরতে প্রতিরোধ করার চেষ্টা করবেন, তার আগে ওনার মাথার পেছন বরাবর হকস্টিক দিয়ে একজনেই বাড়ি বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে তিনি মাথা ধরে প্রবল যন্ত্রণায় বসে পড়েন। বেশ কয়েকজন ওনাকে লাথি খুশি মারছে, আরেকজন গাড়ির মধ্যে ধা ধা করে ছুটে গেল। গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটা ধারো চাপাতি বের করে ওনার দিকে ছুটতে যায়। পেছন থেকে ওনার পিঠে আর বুকে ক্যাচক্যাচ করে কটা পৌঁছে বসিয়ে দিল। সেই সঙ্গে ওনার বুকে লাথি বসালো। তিনি রাস্তার পাশে গিয়ে নিধিয়ে পড়েন। ওনার রেনকোটটা ছিঁড়ে গেছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, সেই সঙ্গে বুক আর পিঠ দিয়েও রক্ত বেরিয়ে যাচ্ছে। পাখির মনে হলো তার বুকটা যেন জ্বলছে, চোখ ভারী হচ্ছে। ওরা যেন ওনাকে নয় স্বয়ং তাকে আঘাত করছে, এমন তার ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। সেই মুহূর্তে কাছের কাউকে হারানোর নিঃসীম শূন্যতা তাকে গ্রাস করে নিল। সঙ্গে সঙ্গে তার বক্ষপট ধক করে উঠল, তার হাত থেকে ছাতাই পড়ে গেল। সঙ্গে সঙ্গে ব্যাগটাও সে আর তার মধ্যে নেই, একটা আলাদা ঘোরের মধ্যে চলে গেছে। তখন তার কর্ণে ওনার বলা সেই কথাটি বেজে উঠল, আমি মরে গেলেও তুই আমার দিকে ফিরে তাকাস না, চোখ দিয়ে অশ্রু ফেলিস না, আমার লাশটা দেখতে আসিস না। কথাটি ভাবতে গিয়ে তার চোখের বাঁধ ভেঙে ওনা বাড়ি বেরিয়ে এলো। সে কাঁদল। লোকগুলি ওনাকে আরো মারছে, তিনি শুয়ে শুয়ে কেবল মার খেয়ে যাচ্ছেন। আজ আর কারো সঙ্গে মারপিট করছেন না, প্রতিবাদ করছেন না। যেখানে মানসিক আঘাতে তিনি জর্জরিত, সেখানে শরীরে ব্যথা কিচ্ছু না। পাখি চিৎকার করে ফুঁপিয়ে উঠল, আমার নওয়াফ ভাই। বলেই সে কাঁদতে কাঁদতে উম্মাদের ন্যায় মেইন রোডের দিকে ছুটে গেল আর বলে উঠল, আমার নওয়াফ ভাই, তোমরা ওনাকে মেরো না, মেরো না। এরই মধ্যে পাশের রোড দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল। আক্রমণকারীরা পুলিশের গাড়ির সাইরেন শব্দ পেয়ে দ্রুত গাড়ি নিয়ে ভাগলো। পাখি তখনও দৌড়ে যাচ্ছিল। নওয়াফ ওকে দিক দিশা হারিয়ে উম্মাদের ন্যায় চলন্ত রাস্তা দিয়ে তার দিকে ছুটে আসতে দেখে হাতকে উঠছে। আতঙ্কগ্রস্ত মুখটা নিয়ে একবার ওর দিকে তাকায়, আরেকবার মেন রাস্তার দিকে দ্রুতগামী ছুটে আসা চলন্ত ট্রাকটির দিকে তাকায়। সে ইশারা পাখিকে এদিকে ছুটে আসতে নিষেধ করছে, তবু মেয়েটা ওমাদের ন্যায় গাল মুছতে মুছতে ছুটে আসছে। ওনার অসহায় লাগলো, হামাগুড়ি দিয়ে বসতে চাইলেন, তবুও পারলেন না। মাথায় ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। ট্রাকটির একটা ধাক্কা লাগলেই তার বউটা শেষ। ওনার হাতের থেকে খানিকটা দূরে একটা বড় পাথরের টুকরো ছিল, সেইটা টেনে তিনি ট্রাকটির পাখির কাছাকাছি আসার আগে ট্রাকটির চাকার সামনে ছুরি মারল। তাই আর ট্রাকটির সামনে অতিক্রম করতে পারেনি, ওখানেই থেমে যায়। আর পাখিও অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে গেল। ততক্ষণে ওনার দেহটা রাস্তায় নিথর হয়ে পড়ে আছে, রক্তে রাস্তা মেখে যাচ্ছে। পাখি এসে ওনার মাথাটা ছো মেরে নিজের কোলে টেনে আনলো। ওর চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে যাচ্ছে। ওনার দুর্বল শরীর আর চোখ দুটি ওর মুখের উপর স্থির, অধরের কোণে একরত্তি হাসি চলছে। পাখি আবারও আপনি চুমু খেতে এসেছেন অ্যাডভোকেট ম্যাডাম? পাখির ইচ্ছে হলো নিজের গালে নিজেকে দুটো চর বসাতে। এই কোন পাগল লোকে পাল্লে পড়লো, সারাদিন চুমু আর চুমু। বউ পাগল একটা, নিজের ভালো মন্দ তো বুঝে না।
তার চোখে জল। তিনি ওকে আবারও জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন? আমি মরে গেলেই তো তুই খুশি। পাখি এবার হু হু করে কেঁদেই দিল। ওনার কাঁধের উপর একটা চর বসালো। অসভ্য লোক, কখনো আপনি ভালো হবেন না। তুই আমার কাছে ফিরে এলে একেবারে ভালো হয়ে যাব, পাক্কা প্রমিস। আপনার রক্ত ঝরছে, ডক্টরের কাছে যেতে হবে। মোবাইল কোথায়? মোবাইল দিন, রমিজ ভাইকে ফোন করব। তিনি ওর কথার জবাব দেন না। কতক্ষণ ওর সরল মুখটার দিকে তাকিয়ে থেকেই বলেন, আমাকে একটা চুমু খাবি বউ? পাখির প্রচুর রাগ লাগলো। এমন মুহূর্তে কেউ চুমু খেতে চায়? ওনার গালে সে আলতো করে একটা চর বসিয়ে দিল। ওর নরম হাতের কোমল চরকে তিনি রক্তমাখা মুখটাতে হু হু করে হাসেন। তুই নড়িস না বউ, আমি আমার কিশোরী সেই ছোট বউটাকে একটু মন ভরে দেখি, কলিজার তৃষ্ণা মিটিয়ে দেখি। কথাটা বলতে বলতে তিনি ওর গালে একটা চুমু খান। পাখি বাধা দেয় না, জানি তো চুমুখোর একটা। উনি ওর গালে রক্তমাখা হাতটি রাখেন, চোচের ওপর ছোট্ট করে একটা চুমু এঁকে দেন। আমার বউজান, শুনছেন আপনি? ভালোবাসি। কথাটি বলে ধীরে ধীরে ওনার রক্তমাখা হাতটি পাখির গাল ছেড়ে নেমে যায়। অতঃপর পুরোপুরি তিনি ওর কোলের উপর নিধি পড়েন। এরপরে চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। পাখির গাল গড়িয়ে চোখের জল ওনার মুখের উপর পড়ে। তার ভয় হয়, প্রিয়জন হারানোর সুতীব্র ভয়। আগে এই ভয়টা ছিল না, কিন্তু এখন হয়। তার সঙ্গে সঙ্গে পুরো শরীর অবশ হওয়ার দশা। সে লোকটার শরীর ঝাঁকিয়ে ডাকে, নওফ ভাই, ও নওফ ভাই, কথা বলুন না গো। বলেই ওনার মাথাটা বুকের মধ্যে শক্ত করে চেপে ধরলো। কাঁদেও, তার বুকটা ছিঁড়ে যাচ্ছে। ঝুম বৃষ্টি পড়ছে, দুজনেই ভেজা। লোকটা কথা বলে না। পাখির মনে হলো তার বুকটাতে কেউ বিষ কাটা ঢুকিয়ে দিচ্ছে। সে সইতে পারছে না। হুট করে কেন লোকটার প্রতি এত এত মায়া উদয় হলো? তাহলে কি সত্যি সে লোকটাকে কখনো ভুলতে পারেনি? ওসব কেবল নিজেকে অভিমান ছিল? অভিমান করেই বলেছে? আপনাকে আমি ভালোবাসি না। সে আবার ঠোঁট ফুলে কাঁদতে কাঁদতে ডাকলো, এই যে আমার প্রিয় সুদর্শন পুরুষটি, আপনি শুনছেন? আপনার বউজান আপনাকে ডাকছে। স্বামীজান, একটু উঠুন, আমাকে একবার বউজান বলে ডাকেন না স্বামীজান। সমগ্র রাস্তা ফাঁকা। বৃষ্টির বেগ বেড়েছে। কোথায় জানি বিকট শব্দে বাজ পড়েছে। সেই বাজের ছিলিকে সোডিয়ামের আলোগুলো ধীরে ধীরে নিভে গেল। পুরো রাস্তা জুড়ে এখন শুনশান নীরবতা, সেই সঙ্গে ঘুটঘুটে তিমিরে নিমজ্জিত অন্ধকার। রাতের রাস্তা ধরে বসে আছে কেবল সে, বুকে তার প্রিয় স্বামীজানের মাথাটা, সেই সঙ্গে প্রেতাত্মার ন্যায় গুনগুনিয়ে কেঁদেই চলেছে সে। তার কান্নাগুলি তিমিরে চিরে কেমন অদ্ভুত গাছ ছমছমে শোনায়। গোটা রাস্তা জুড়ে মানুষের দেখা নেই। কিছুক্ষণ পর লোকটার মুঠো ফোনটি সশব্দে বেজে উঠল। সে নাক টেনে ওনার পকেটে হাতে ফোনটি বের করলো। রমিজ কল করেছে। রমিজের কল দেখে মেঘ কেটে গিয়ে আলোর দিশার মতন পাখি একটু আশার আলোয় খুঁজে পেল। সে ঝটপট চোখের জল মুছে কল রিসিভ করে রমিজ অপর প্রান্ত থেকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কোথায়? রমিজের গলা শুনে পাখি ফুপি উঠে। মিলি কণ্ঠস্বর শুনে রমিজ তাড়া করে চমকে ওঠে। কণ্ঠটি তার খুব পরিচিত। এ তো তাদের প্রাণের ভাবি যান, কিন্তু তিনি এখানে কেন? সে ডাকে, ভাবিজান, আপনি কাটছেন কেন? আর ভাই কোথায়? পাখির কান্নার কারণে কথা বলতে পারছিল না। তার গলা কাঁপছে, অবরুদ্ধ ঠেকছে। রমিজ আবার বলে উঠছে, আপনার কথা বলতে হবে না ভাবিজান, আমি লোকেশন ট্যাগ করে চলে আসছি, আপনি ওখানেই অপেক্ষা করুন। বলেই রমিজ ফোন কাটলো। ঘুটঘুটে তমিশ্রা তার সঙ্গে এক মুঠো নিস্তব্ধতা যোগ হয়ে সমস্ত রাস্তাটাকে এক ভুতুড়ে পরিবেশ বানিয়ে রেখেছে। মিনিট 10 মাথায় রমিজের দেখা মিলল। সে বেচারা হাঁপাতে হাঁপাতে গাড়ি থেকে নামলো। গাড়ির হেডলাইটের আলোয় নাওফকে পাখির কোলে নিস্তব্ধ হয়ে সে পড়ে থাকতে দেখলো। সঙ্গে সঙ্গে সে ছুটে এলো। তার চোখে মুখে প্রবল আতঙ্ক। আল্লাহ, এসব ঘটলো কি করে? পাখি নাক টেনে বলে, গোটা 5 লোক ওনাকে গাড়ি দিয়ে প্রথমে ধাক্কা মেরেছে, এরপরে হকি স্টিক দিয়ে মেরেছে, তারপরে চাপাতি দিয়ে আঘাত করেছে। পাখির কথা শুনে রমিজের শরীর হিম হয়ে এলো। সে অবাক হয়ে শুনলো কারা এমন নৃশংসভাবে আঘাত করেছে তাদের প্রাণের ভাইজানকে। ওনার তবে শত্রুর অভাব নেই। আপাতত ভাবাভাবি বাদ, আগে ভাইয়ের চিকিৎসা প্রয়োজন। সে অ্যাম্বুলেন্সে ফোন করলো। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো ঢাকা হসপিটালের উদ্দেশ্যে। নাফকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল। পাখিকে বলা, আপনি গ্রামে ফিরে যান ভাবিজান, তবে সন্ধ্যা 7:20 বাজে। লঞ্চ 8টা বাজে ছাড়বে। এখান থেকে সদরঘাট যেতে 20 মিনিট লাগবে।
রমিজের কথা পাখি কানে গেল কিনা সন্দেহ, সে একটা ঘোরের মধ্যে রয়েছে। রমিজ পাখিকে বলল, আপনি আমার সঙ্গে আসুন ভাবিজান। পাখির কি হলো সে জানে না, কেবল মন্ত্রের ন্যায় রমিজের পিছু পিছু গেল। কোথায় যাচ্ছে, কি করছে তার মস্তিষ্কে নেই, কেবল যেতে হচ্ছে, সে যাচ্ছে। সে যেন আলাদা একটা জগতের মধ্যে আছে। এমনিতেই বেচারির মাথায় সমস্যা, তার উপর এত বড় একটা ধরনের দুর্ঘটনা মাথায় ঠিক নিতে পারেনি। রমিজ নিজে পাখিকে সদরঘাট গিয়ে একটা ভালো মানের কেবিন দেখে লঞ্চে উঠিয়ে দিল। এরপরে সে আবার বেরিয়ে গেল। তার এখন আবার ভাইয়ের কাছে যেতে হবে। লঞ্চ ছেড়েছে সেই কখন, এখনো পাখির ঘোর কাটেনি। মনে হয় সে নেশা করেছে, নতুবা হ্যালুসিনেশনে ভুগছে। সে দেখতে পাচ্ছে তার সামনে লোকটা বসা, ওর দিকে তাকিয়ে আছে, আবার মিটমিট করে হাসছে। কি অদ্ভুত, এভাবে হাসছে কেন? ঠোঁট ঘষতে ঘষতে আবার বলছে, একটা চুমু খাবেন বউজান?